গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছি জিওগ্রাফি সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে কি ভারতবর্ষ, সেই ভারতবর্ষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? বিশেষ করে ভারতের যে প্রাকৃতিক দিকগুলো রয়েছে, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জলসম্পদ, অবস্থান, প্রশাসনিক বিভাগ ইত্যাদি দিক নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা কিন্তু এই ভারত থেকেই আলোচনা করব, তবে ভারতবর্ষের যে অর্থনৈতিক দিকগুলো রয়েছে, যেমন কৃষিকাজ, শিল্প, পর্যটন, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা তো অর্থনৈতিক দিকে মানে যাব, আজকে আলোচনা করবই। তার আগে দেখবো তোমাদের গত ক্লাসে আমি কি পড়েছিলাম, তোমাদের স্বাভাবিক উদ্ভিদ ভারতের, তাই না? তাহলে দেখি সেখান থেকে তোমাদের কেমন পড়া মুখস্থ হয়েছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে ভারতের মোট বনভূমির কত শতাংশ, আহ, মানে মোট ভূমির কত শতাংশ বনভূমি আবৃত রয়েছে বা অরণ্য আবৃত রয়েছে, বলতে পারবে? বলো তো কত পার্সেন্ট? ভেরি গুড, 19.45%, অর্থাৎ 19.45% অংশ কিন্তু ভারতের কি রয়েছে, অরণ্য আবৃত, তাই না? তাহলে এই যে অরণ্য আবৃতর কথা তোমাদের বললাম আমি, বলো তো ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে বনভূমি লক্ষ্য করা যায়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, বলো। ভেরি গুড, মধ্যপ্রদেশ রয়েছে, সেই মধ্যপ্রদেশে কিন্তু সব থেকে বেশি বনভূমি লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে ভারতের বনভূমি বা সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটি কোথায় অবস্থান করছে ভারতের? ভেরি গুড, তাহলে ভারতের যে বনভূমি গবেষণাগার কেন্দ্র রয়েছে সেটি দেরাদুনে রয়েছে, তাই তো? আর যদি বলে হিমালয়, হিমালয়ে যে বনভূমি রয়েছে, সেই হিমালয়ের বনভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? তোমরা কি বলবে? হিমাচল প্রদেশের সিমলাতে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এবারে দেখো, আমরা যখন ভারতের স্বাভাবিক উদ্ভিদ পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে জলবায়ুর উপরে ভিত্তি করে বা জলবায়ুর বিভিন্ন উপাদানের উপরে ভিত্তি করে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে, তাই তো? তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে আমরা মূলত কয়টি প্রধান ভাগে ভাগ করতে পারি ও কি কি, তোমরা বলবে, বলো। ভেরি গুড, পাঁচটি প্রধান ভাগে ভাগ করতে পারি, তাই না? তাহলে প্রথমে যে ভাগটি আসে সেটা কি, ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ভেরি গুড, চিরহরিত অরণ্য অর্থাৎ চিরহরিত উদ্ভিদ মানে কি, সবসময় সবুজ থাকে, তাই তো? আর কোথায় সবুজ থাকবে? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে গাছ কিন্তু বেশিরভাগ সময় সবুজ থাকে। দ্বিতীয় কি ছিল, যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। তোমরা আমাকে বলো যে পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে, গত ক্লাসে তোমরা জেনেছিলে। ভেরি গুড, বছরের নির্দিষ্ট একটি সময়ে গাছ তার পাতা ঝরিয়ে দেয়, সেই কারণে তাকে কি বলা হয়, পর্ণমোচী উদ্ভিদ, তাই তো? তাহলে এই পর্ণমোচী উদ্ভিদ ভারতের কোন কোন স্থানে দেখা যায় বলতো? ভেরি গুড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের কিছুটা অংশ, এছাড়া ছত্তিশগড়, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, প্রচুর জায়গা জুড়ে কিন্তু এই আহ, তোমার পর্ণমোচী উদ্ভিদ, সেই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর কি উদ্ভিদ রয়েছে, যে মরু উদ্ভিদ। দেখো মরু উদ্ভিদ, মরু অঞ্চলে যে উদ্ভিদ জন্মাবে তাকে আমরা মরু উদ্ভিদ বলবো। তাহলে ভারতবর্ষের কোথায় মরু অঞ্চল রয়েছে তোমরাই বলো। ভেরি গুড, রাজস্থান, তাই না? তাই রাজস্থানে থর মরুভূমি এবং তার আশেপাশ সংলগ্ন পাঞ্জাবের কিছুটা অংশে এবং গুজরাটের কিছুটা অংশে কিন্তু এই মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়। মরু উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি বলতো? কাঁটা জাতীয় উদ্ভিদ বা গুল্ম জাতীয় উদ্ভিদ, তাই না? এটাই মরু প্রধান বৈশিষ্ট্য। তোমরা বলো তো দুটি মরু উদ্ভিদের উদাহরণ। ভেরি গুড, বাবলা, ফণি মনসা, তাই না? আচ্ছা, এগুলো কিন্তু হলো উম, তোমার ইয়ে মরু উদ্ভিদের উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর যে ভাগটা পড়েছিলাম সেটা পড়েছিলাম পার্বত্য উদ্ভিদ, তাই তো? পার্বত্য উদ্ভিদ মূলত ভারতবর্ষের যে উত্তর দিকে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে জন্মায়।
এই পার্বত্য উদ্ভিদের আবার কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, কারণ পর্বতের ঢাল থেকে পর্বতের চূড়া অবধি কিন্তু জলবায়ু বিভিন্ন রকম, তাই না? সেই অনুযায়ী কিন্তু সেখানে উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি। এবং লাস্ট যে অংশটা পড়েছিলাম সেটি হলো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, তাই তো? বলতো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায়? সুন্দরবনে। এই সুন্দরবন কিন্তু কেবলমাত্র ভারতবর্ষে আসে তা না। সুন্দরবন অংশটা ভারতবর্ষ এবং আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ, সেখানেও কিন্তু রয়েছে কি সুন্দরবন অঞ্চল। তাহলে তোমরা মনে রাখবে যে সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, তাই তো? আচ্ছা, এই ম্যানগ্রোভ অরণ্যের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই ম্যানগ্রোভ অরণ্যে ঠেসমূল বা শ্বাসমূল লক্ষ্য করা যায়, অঙ্কুরোদ্গম ইত্যাদি লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, আমরা এই যে স্বাভাবিক উদ্ভিদের ভাগ তো জেনেছিলাম, সাথে জেনেছিলাম যে অরণ্য সংরক্ষণ কিভাবে করা যেতে পারে। তোমাদের মনে আছে যে আমরা অরণ্য সংরক্ষণ বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম? সেই আলোচনাগুলো কি বলেছিলাম? ভেরি গুড। অপরিচিত বৃক্ষচ্ছেদন হ্রাস করতে হবে, আর কি? কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প দ্রব্য ব্যবহার করতে হবে, পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে, অর্থাৎ সচেতনতামূলক বিভিন্ন যে প্রোগ্রাম সেগুলি করতে হবে। রাসায়নিক ও জৈবিক উপায়ে কিন্তু অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ করতে হবে, তাই না? ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা অরণ্য সংরক্ষণ করতে পারি, তাই তো? আচ্ছা, আরো দুটো টার্ম কিন্তু আমরা জেনেছিলাম, যে সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজন, তাই না? তাহলে সামাজিক বনসৃজন কাকে বলবো? ভেরি গুড, জনগণের সহায়তায়। কোথায় হয়? গ্রামাঞ্চলের থেকে গ্রামাঞ্চলের মধ্যে কোনো একটা সামাজিক স্থানে তার অর্থনৈতিক ও পরিবেশের উন্নতির জন্যে যখন বিভিন্ন স্বশাসিত সংস্থা বা কোনো চ্যারিটি বা কোনো ক্লাবের তরফ থেকে সেখানে পতিত বা পড়ে থাকা অনুর্বর জমিতে যখন বৃক্ষরোপণ করা হয়, তাকে আমরা কি বলবো? সামাজিক বনসৃজন। আর কৃষি বনসৃজন কাকে বলবো? ভেরি গুড, কৃষক তার পতিত জমিতে বা নিজের জমিতে যখন আর্থিক উপার্জনের জন্য কোনো ফল গাছ, ঔষধি গাছ বা শাকসবজি ইত্যাদি চাষ করে থাকে, তখন তাকে আমরা কি বলবো? কৃষি বনসৃজন, তাই তো? ঠিক আছে। তাহলে আমরা এই সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজন কিন্তু পার্থক্য করেছিলাম, তাই না? ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসে পড়া তোমাদের খুব ভালো মনে আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের যে বিষয়টা আজকে আমরা শুরু করব, সেটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ভারতের কৃষি। দেখো, কৃষি বলতে তোমরা কি বোঝো? চাষবাস করাকে বোঝো না? সেটি ধান, গম, জোয়ার, বাজরা, শাকসবজি, তাই না? বিভিন্ন ধরনের এই কৃষি রয়েছে, এবং ভারতের যে কৃষিকাজ রয়েছে তার নির্দিষ্ট কিছু কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, চলো সেগুলোতেই আমরা আজকে শুরু করব। কৃষিকাজ কি? জমি থেকে ফসল উৎপাদন হলো কৃষিকাজ। কিন্তু ফসল উৎপাদনের সাথে সাথে অন্যান্য কয়েকটি অর্থনৈতিক কাজকে কৃষির অন্তর্ভুক্ত করা হয়েছে। কি কি? দেখো, ইডব্লিউ জিমারম্যানের মতে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রজনন ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন তা হলো কৃষিকাজ। তাহলে কৃষিকাজ কাকে বলে? যে আমি যেখানে আসছি বা যেখানে বসবাস করছি বা স্থায়ীভাবে বসবাস করছি, তার আশেপাশে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রয়োজন ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করছে, তাকে আমরা কি বলছি? কৃষিকাজ। এটি কে বলেছেন? ইডব্লিউ জিমারম্যান। ঠিক আছে? এবং বর্তমানে যে কৃষিকাজ শুধু নিজেদের উপার্জনের জন্য বা নিজেদের খাদ্য সমৃদ্ধির জন্য হয় তা কিন্তু নয়। কৃষি কাজের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি মানুষ স্বনির্ভর, অর্থাৎ অর্থ উপার্জন করে কৃষিকাজের মাধ্যমে। তাই কৃষি কিন্তু অর্থনৈতিক একটি ভিত্তি। কৃষি, শিল্প, শিক্ষা এগুলো সব কিন্তু অর্থনীতির একটি ভিত্তি। ঠিক আছে? তাই কৃষিকাজ কিন্তু অর্থনৈতিকের পার্টের মধ্যে তোমাদের পড়েছে। অতএব আমরা কি জানলাম? যে ফসল উৎপাদন, পশুপালন, মাছ চাষ, তারপরে ডেয়ারি, রেশম, পশম উৎপাদন, বনসৃজন কৃষির অন্তর্ভুক্ত হলো কিন্তু এই কৃষিকাজ, তাই না? দেখো, তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে কৃষিকাজ। অসংখ্য মানুষ এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু জীবিকা অর্জন করে। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। ঠিক আছে? এবারে আমরা দেখব ভারতের কৃষির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
ভারতের কৃষিতে কিন্তু কিছু নির্দিষ্ট গুরুত্ব রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। কি কি? জীবিকা সত্তা ভিত্তিক পর্ব। সেটা কি? দু একটি অঞ্চল বাদ দিলে ভারতের অধিকাংশ প্রান্তে সেই প্রাচীন পদ্ধতিতে কিন্তু চাষবাস হয়। চাষি ফসল উৎপাদন করে তার পরিবারের জন্য, এবং ফসলের যে অতি সামান্য উদ্বৃত্ত হয় তা স্থানীয় বাজারে সে বিক্রি করে। তাহলে ভারতের অতি প্রাচীন কাল থেকে কিন্তু এই চাষবাসটা চলছে। কৃষক যে ফসলটা উৎপাদন করছে, সেটা ধান, গম, শাকসবজি যাই হোক না কেন, সেই যে উৎপাদন করছে সেটি সে নিজের পরিবারের জন্য কিন্তু সে প্রথমে উৎপাদন করে, তারপরে অবশিষ্ট যে অংশ সে সেটা বাজারে বিক্রি করে তাদের আর্থিক উপার্জন করছে। তাহলে প্রথমে কি হলো? জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ এটি কিন্তু এক ধরনের জীবিকা। কৃষিকাজকে কেন্দ্র করে তাদের জীবন নির্ভর চলছে বা জীবন জীবন এগিয়ে চলেছে। নাম্বার দুই, কৃষির উপর জনসংখ্যার চাপ। ভারতে জনসংখ্যা অত্যন্ত বেশি। বলতো বর্তমানে জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত পৃথিবীতে? ভেরি গুড, প্রথম, তাই না? সম্প্রতি চীনকে ছাপিয়ে ভারত কিন্তু বিশ্বে জনসংখ্যায় প্রথম দেশ হিসেবে পরিণত হয়েছে। তাহলে এই যে বিপুল জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যা সবার দ্বারা তো চাকরি করা, শিল্প করা সম্ভব নয়। তাহলে বেশিরভাগ অংশই কিন্তু কৃষি নির্ভর। কৃষি ছাড়া অন্য অর্থনীতি সেইভাবে উন্নত না হওয়ায় জনসংখ্যা বাড়ার সাথে সাথে কৃষির উপর সেই চাপটা কিন্তু বেড়ে গেছে। কৃষির সাথে যে অন্যান্য শিল্প রয়েছে বা অন্যান্য অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিতে কিন্তু তেমনভাবে উন্নতি হয়নি। ফলে বেশিরভাগ জনসংখ্যা কিন্তু এই কৃষিকাজের উপরেই তাদের জোর দিয়েছে। ফলে কৃষিকাজের উপরে কি হবে? জনসংখ্যার চাপ তো বাড়বে না কমবে? বাড়বে। ফলে সৃষ্টি হয়েছে বেকারত্ব। ধরো একটা জমির উপরে যদি আমার 10টা মালিকানা থাকে, তাহলে কি হবে? জমির উপর চাপ পড়বে এবং বেকারত্বের সৃষ্টি হবে, উপার্জন কম হবে। তাই তো? তাহলে নাম্বার দুই কি হলো? কৃষির উপর জনসংখ্যার চাপ। আর কি রয়েছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য? কৃষিতে পশু শক্তির প্রাধান্য। জমিতে লাঙল দেওয়া, সেচ কাজ, ফসল ঝাড়াই, পরিবহন প্রভৃতি কাজে গরু, মোষ ব্যবহার করা হয়। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার খুবই কম। তবে বর্তমানে কিন্তু বিভিন্ন যে কৃষি যন্ত্রপাতি সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে বর্তমানে। তবে এখনো গ্রামগঞ্জে বেশিরভাগ স্থানেই কিন্তু এই প্রাচীন পদ্ধতিতে, অর্থাৎ গরু, মোষ ব্যবহার করে কৃষিকাজটা করা হয়ে থাকে। নাম্বার ৪, মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। ভেরি ইম্পোর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা যখন জলবায়ু পড়েছিলাম ভারতে, তাহলে আমরা কি দেখেছিলাম? যে ভারতের জলবায়ু কার উপরে নির্ভর? ভেরি গুড। মৌসুমী জলবায়ুর উপরে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ নির্ভর, তাই না? মৌসুমী বায়ুর খামখেয়ালি জন্যেই কোনো বছর কৃষকের খুব সমস্যা হয়, আবার কোনো বছর কৃষকের আবার খুব লাভও হয়, তাই না? মৌসুমী বৃষ্টির উপর নির্ভরতা আমাদের দেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমাদের দেশের যে কৃষি সেটি কিন্তু কার উপর নির্ভর করে? মৌসুমী বায়ুর উপর। যে বছর মৌসুমী বায়ু ভালো বৃষ্টি ঘটায় সে বছর ভালো ফসল হয়। অর্থাৎ আমরা দেখেছি যে ধান চাষ বা বিভিন্ন ফসল উৎপাদনের জন্য কিন্তু জলের প্রয়োজন হয় অতিরিক্ত, তাই না? তাহলে সেই বৃষ্টিপাতের মাধ্যমে সেই জল কিন্তু সাথে সাথে আমরা চাষবাসটা শুরু করি। অর্থাৎ মৌসুমী বায়ু যখন আগমন করছে তখন কিন্তু আমরা ধান মাঠে রুইতে শুরু করি, তাই তো? এবং যে বছর বৃষ্টির পরিমাণ কম, সে বছর কিন্তু উৎপাদনও মার খায়। তোমরা ছবি দেখো, এই বৃষ্টিতে প্রায় ১ হাঁটু জলে কিন্তু ধান রোপণ হচ্ছে। আর এখানে বৃষ্টির অভাবে দেখো মাঠঘাট শুকিয়ে গেছে, ফলে চাষবাস কিন্তু তেমন ভাবে হচ্ছে না। তাহলে একটা কথা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে ভারতের কৃষির উপরে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবটা সব থেকে বেশি। মৌসুমী বায়ুর খামখেয়ালি কিন্তু কৃষকের আর্থিক ক্ষতি করে, তাই তো? মৌসুমী বায়ুর খামখেয়ালি কৃষিকাজ ব্যাহত হয়। মোদ্দা কথা এটাই যে আহ, মৌসুমী বায়ুর দ্বারাই ভারতের কৃষিকাজ নির্ভর করে। এরপরে দেখো নাম্বার ৫ রয়েছে জলসেচের ব্যবহার। এখনো পর্যন্ত ভারতের মোট কৃষি জমির 1/3 সেচের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে অনেকটাই অংশ সেচের অন্তর্ভুক্ত। যে বছর বৃষ্টি কম হয় সেচের অভাবে ফসল দারুণভাবে উৎপাদন ব্যাহত হয়। তাহলে আহ, সেচটা যে হচ্ছে সেটা কি দ্বারা হচ্ছে? পাম্পের দ্বারা হচ্ছে। কোন জল? ভৌমজল, ভূগর্ভস্থ জল। তাহলে এই ভূগর্ভস্থ জল যখন যে বছর বৃষ্টি বেশি হবে, তাহলে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়বে। কিন্তু বৃষ্টি কম হওয়ার জন্য দরুন কিন্তু ভূপৃষ্ঠে যে জল কমে যাবে। ফলে এই যে সেচের অভাব, সেটার অভাবে কিন্তু কৃষিকাজে বেদারুণভাবে ব্যাহত হবে। দেখো এই যে রয়েছে সেচের মাধ্যমে কৃষিকাজ চলছে। আচ্ছা, এরপরে নাম্বার ৬ রয়েছে দেখো ক্ষুদ্রাকৃতি জমি জোত।
বংশ পরম্পরায় জমি ভাগ হয়ে ছোট ছোট হতে হতে এত ছোট হয়েছে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্ভব নয়। দেখো, যন্ত্রপাতি ব্যবহার সম্ভব সেখানেই যেখানে বড় বড় জমি থাকবে, জমি জোত বড় থাকবে, অর্থাৎ বিঘে পর বিঘে কিন্তু জমি থাকবে। কিন্তু বর্তমানে এই যে বংশ পরম্পরায়, ধরো তোর বাবা তার 4টে ছেলে মাঝখানে জমি ভাগ করে দিচ্ছে, তাহলে একটা জমির কিন্তু 4টে ভাগ হয়ে যাচ্ছে, ফলে কি জমি তো ছোট হয়ে যাচ্ছে। তাহলে বংশ পরম্পরায় এইভাবে জমি ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেছে যে সেখানে আধুনিক যন্ত্রপাতি প্রবেশ করানো সম্ভব নয়। যেমন বড় ট্রাক্টর ঢুকতে পারছে না, ফসল কাটার যে আধুনিক মেশিন সেটা ঢুকতে পারছে না। এটি কিন্তু বর্তমানে ভারতীয় কৃষিতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 7, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। এগুলির ব্যবহার ভারতীয় কৃষিতে বহুত বেড়েছে। কেন বেড়েছে? কারণ দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে। ফলে আমার খাদ্যের উৎপাদন বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। তাহলে খাদ্যের উৎপাদন আমি কিভাবে বাড়াবো? জমিতে সার প্রয়োগ করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, তাই না? কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে জমির উর্বরতা যেমন একদিকে নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে। এই কারণেই জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার কিন্তু বর্তমানে ভারতের কৃষিতে বাড়ানো হচ্ছে, এবং সরকারের তরফ থেকে যাতে এই জৈব সার কৃষি জমিতে বেশি করে বাড়ানো হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভারতের কৃষিতে কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, সেগুলি কি কি, তাই না? প্রধান বৈশিষ্ট্য কোনটা বলো তো? সবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে মৌসুমী বায়ুর প্রভাব। আচ্ছা, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে ভারতের কৃষির। খাদ্যশস্যের প্রাধান্য। কি বলছি যে এদেশে প্রচুর লোকের খাদ্যের যোগানের জন্য খাদ্যশস্য উৎপাদনের প্রাধান্যই বেশি। বাণিজ্যিক শস্য কম, অর্থাৎ মানুষ তার নিজের খাবারের জন্য বা খাদ্য পূরণের জন্য কিন্তু বেশি খাদ্য উৎপাদন করে। বাণিজ্যিক ভাবে কিন্তু এদেশে তেমন ভাবে খাদ্য উৎপাদন হয়, কিন্তু তেমন ভাবে হয় না, কম হয়। 2-3 ভাগ জমি খাদ্যশস্য উৎপাদনে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে খাদ্যশস্যের প্রাধান্য যেমন ধান, গম, এগুলো কি হয়? মানুষ নিজের প্রয়োজনের জন্য উৎপন্ন করে। কিন্তু বাণিজ্যিক হারে আর্থিক উন্নতির জন্য যে ফসল চাষ সেটি কিন্তু তেমনভাবে ভারতবর্ষে হয়, কিন্তু কম হয়। পশু খাদ্যের অভাব। যদিও ভারতে গৃহপালিত পশুর সংখ্যা পৃথিবীতে সবথেকে বেশি, তবুও পশুখাদ্য এদেশে তেমনভাবে চাষ হয় না। পশুখাদ্যের অভাবে দুধ, মাংস ইত্যাদি উৎপাদন কম হয়। দেখো, পশু খাদ্য কিন্তু আমরা তেমনভাবে উৎপন্ন করি না মাঠে ঘাটে। করি কি? আমরা যে ধান চাষ করছি, সেই ধান চাষের খড় খাচ্ছে গরু, আহ তারপরে বিভিন্ন সবজি, খোসা, ভাত ইত্যাদি কিন্তু খাওয়ানো হয় গরুকে, ছাগলকে। কিন্তু আমরা ভারতবর্ষে এই পশু খাদ্য কিন্তু চাষ করে না, যেটি বিভিন্ন বাইরের দেশে চাষ হয়, সেটা কিন্তু হয় না। ফলে কি হয় যে পশুগুলো রয়েছে তাদের কিন্তু কি হয়, দুধ, মাংস ইত্যাদি উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে দিনের পর দিন। যদিও ভারতে কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি রয়েছে পশু। ঠিক আছে? নাম্বার 10, বহুশস্যের উৎপাদন। সুবিশাল দেশ বিভিন্ন অংশে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা ইত্যাদির তারতম্যের কারণে বিভিন্ন অংশে বিভিন্ন ফসলের কিন্তু চাষ হয়ে থাকে। যেমন আমাদের দাক্ষিণাত্যে যেখানে কি মৃত্তিকা লক্ষ্য করা যায় বলো? কৃষ্ণ মৃত্তিকা। দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকায় একরকম ফসল উৎপন্ন হয়। আবার গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে যেখানে পলি মৃত্তিকা, সেখানে কিন্তু অন্য চাষ হয়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কি ভালো চাষ হয় বলতো? ভেরি গুড, ধান, পাট। আবার তোমার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে যেখানে কৃষ্ণ মৃত্তিকা, সেখানে কিন্তু তুলোটা খুব ভালো হয়। তাই তো? তাহলে এই যে ভারতের জলবায়ু, মৃত্তিকা ইত্যাদির উপরে নির্ভর করে বহু শস্যের কিন্তু উৎপাদন হয় ভারতে। যেহেতু ভারতে বিভিন্ন রকম মাটি লক্ষ্য করা যায়, জলবায়ু লক্ষ্য করা যায়, ভূমির প্রকৃতি, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও সমভূমি, ফলে বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকম শস্য উৎপাদন আমরা লক্ষ্য করতে পারি। স্টুডেন্ট, এবারে আমরা দেখব যে ব্যবহার অনুযায়ী ভারতের কৃষিজ ফসলের কিন্তু কিছু কিছু শ্রেণীবিভাগ রয়েছে। দেখো, 4টি মূলত ভাগে ভাগ করা যায় প্রধানত। প্রথমটি কি রয়েছে? খাদ্য ফসল। খাদ্য ফসল মানে কোনগুলি বলতো? খাদ্য ফসল হচ্ছে ধান, গম, মিলেট, অর্থাৎ খাদ্যরূপে ব্যবহারের জন্য যে সকল ফসল উৎপাদন হয়
তাকে আমরা কি বলবো? খাদ্য ফসল। ভারতে এই ফসলের চাষ সব থেকে বেশি। তাহলে ব্যবহার অনুযায়ী ভারতের কৃষিজ ফসলকে মূলত ৪ ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে খাদ্য ফসল। খাদ্য ফসল কোনগুলো? উদাহরণ কি বললাম? ধান, গম। অর্থাৎ যেগুলি খাদ্য রূপে বেশি ব্যবহার হয় এবং ভারতবর্ষে কিন্তু এই খাদ্য ফসলের চাষ সব থেকে বেশি হয়। নাম্বার 2, দেখো তন্তু ফসল। যেসব ফসল উৎপাদিত ফসল আঁশ বা তন্তু সংগ্রহের জন্য হয় তাই হলো কিন্তু তন্তু ফসল। ভারতে এগুলি বাণিজ্যিক বা অর্থকারী ফসল, অর্থাৎ এই ফসলগুলি উৎপাদনের মাধ্যমে বিদেশে পাঠানো বা বাইরে রপ্তানি করে বাণিজ্যিকভাবে অর্থনীতি উপার্জন হয়। ফলে এই তন্তু জাতীয় ফসল কিন্তু হলো অর্থকারী ফসল। উদাহরণ কি? পাট, কার্পাস, তুলো ইত্যাদি কিন্তু হলো তন্তু জাতীয় ফসলের উদাহরণ। আচ্ছা, ২ নম্বর হয়ে গেল। ৩ নম্বর রয়েছে দেখো বাগিচা ফসল। ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের উপনিবেশ অধ্যুষিত অঞ্চলে রপ্তানি নির্ভর যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাই হলো কিন্তু বাগিচা ফসল। বাগিচা ফসলের উদাহরণ কি? চা, কফি, রাবার এগুলো কিন্তু হলো বাগিচা ফসল। দেখো চা, কফি এগুলো সবই কিন্তু আহ, বিক্রির মাধ্যমে বা বাজারে বা বিদেশে বিক্রির মাধ্যমে কিন্তু কৃষকের যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু হয়। তাহলে এই বাগিচা ফসলও কিন্তু অর্থকারী ফসল। প্রচুর অর্থ কিন্তু উপার্জন হয় এই বাগিচা ফসলের মাধ্যমে। তোমরা মনে রাখবে এই দুটি তন্তু ফসলের উদাহরণ কি, দুটি বাগিচা ফসলের উদাহরণ কি, এইভাবে। নাম্বার ৪, অন্যান্য ফসলকে কি ধরে বলা হচ্ছে? যে হর্টিকালচার। হর্টিকালচার কি সেটা আগে আমাদের জানতে হবে। দেখো বাজারে বিক্রির জন্য অর্থকারী ফসল রূপে শাকসবজি, ফুল, ফল এর বাণিজ্যিক উৎপাদন করাকে আমরা কি বলবো? হর্টিকালচার। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হর্টিকালচার কাকে বলে? কি বলবে? যে বাজারে বিক্রির জন্য অর্থকারী যে ফসলগুলো, যেমন সেগুলো শাকসবজি হতে পারে, ফুল, ফল ইত্যাদি চাষ করা বা বাণিজ্যিক উৎপাদনকে আমরা কি বলবো? হর্টিকালচার। তাই তো? তাহলে আমরা কি কি জানলাম? যে দুটি, তুমি বলো দুটি তন্তু জাতীয় উদ্ভিদের সরি ফসলের উদাহরণ। ভেরি গুড, কার্পাস, পাট। আচ্ছা তুমি বলো দুটি বাগিচা ফসলের উদাহরণ। চা, কফি। ভেরি গুড। এরপরে স্টুডেন্ট রয়েছে দেখো ঋতু অনুযায়ী ভারতের যে কৃষিজ ফসল রয়েছে তাকে কিছুটা ভাগ করা যায়। ঋতু অনুযায়ী মানে তোমরা কিন্তু যখন ভারতের জলবায়ু পড়েছিলে ৪টি ঋতুর কথা পড়েছিলে। কি কি ঋতু বলো তো? ভেরি গুড। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এই ৪টি ঋতু পড়েছিল না তোমরা? সেই ঋতু অনুযায়ী কিন্তু ফসল উৎপন্ন ভারতে লক্ষ্য করা যায়। মূলত ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? খারিফ শস্য, জায়িদ শস্য আর রবি শস্য। ৩টি ফসল কখন উৎপন্ন হয় সেটা আমরা একটু দেখব। দেখো নাম্বার ১, খারিফ ফসল। মৌসুমী বায়ুর আগমনের সাথে সম্পর্ক রেখে যে ফসল জুন জুলাই মাসে বোনা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে আমরা কি বলবো? খারিফ ফসল। উদাহরণ কি? আমন ধান, কার্পাস। ঠিক আছে? তাহলে মৌসুমী বায়ুর আগমন আমাদের ভারতবর্ষে কখন হয়? জুন মাসের মাঝামাঝি, তাই না? তাহলে সেই জুন মাসের মাঝামাঝি সময়ে যে মৌসুমী বায়ুর আগমনকে কেন্দ্র করে যে ফসল উৎপন্ন করা হয় তাকে আমরা কি বলবো? খারিফ শস্য। এবং ডিসেম্বর নভেম্বরের দিকে কিন্তু এই ফসল তোলা হয়। উদাহরণ কি? আমন ধান। নাম্বার ২ রয়েছে দেখো জাইদ ফসল। গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তা হলো জাইদ ফসল। তাহলে জাইদ ফসল কোন সময় চাষ হয়? গ্রীষ্মকালে। আর খারিফ শস্য কখন চাষ হয়? বর্ষার শুরুতে। তাই না? এই ফসলে জল কম লাগে এবং সেচের খুব একটা প্রয়োজন হয় না। তাই কিন্তু এটা গ্রীষ্মকালে হয়ে থাকে। নাম কি উদাহরণ? বাদাম, আউশ ধান ইত্যাদি হলো কিন্তু জাইদ ফসলের উদাহরণ। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে গ্রীষ্মকালে জাইদ ফসল এবং বর্ষার শুরুতে হচ্ছে খারিফ শস্য। নাম্বার ৩ রয়েছে দেখো রবি ফসল। মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সঙ্গে সঙ্গে সম্পর্ক রেখে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু বোনা শুরু হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু তোলা হয়। অর্থাৎ শীতের শেষের দিকে কিন্তু এই ফসলটা তোলা হচ্ছে এবং শীতের শুরুতে এই ফসলটা কিন্তু বোনা শুরু হচ্ছে, রোপণ করা শুরু হচ্ছে। উদাহরণ কি? গম, বোরো ধান ইত্যাদি কিন্তু হলো রবি ফসলের উদাহরণ। তাহলে স্টুডেন্ট ঋতু অনুযায়ী ভারতের কৃষিকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। ভেরি গুড। কি কি? খারিফ শস্য, জায়িদ শস্য আর রবি শস্য। স্টুডেন্ট ভারতে যে কৃষিজ ফসল আমরা জানলাম
সেই কৃষিজ ফসলের মধ্যে বিভিন্ন যে অংশ রয়েছে, যেমন ধান, গম, তারপরে ইক্ষু, কার্পাস, চা, কফি ইত্যাদি নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কেবলমাত্র ধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে ধান কিন্তু গুরুত্বপূর্ণ কি কৃষিজ ফসল, তাই না? তাই ভারতের প্রধান যে কৃষিজ ফসল সেটি কিন্তু হলো এই খাদ্যশস্যটি। খাদ্য ফলনের 40% অংশ এই ফসল। অধিকাংশ ভারতবাসীর প্রধান খাদ্য কিন্তু হলো ভাত। অধিকাংশ ভারতবাসীর যেহেতু প্রধান খাদ্য ভাত, তাই আহ, এর উৎপাদনও কিন্তু দিনের পর দিন আরো বাড়ছে। খড় পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, ঘরের ছাউনি হিসেবে ব্যবহার হয়, জ্বালানি হিসেবে ব্যবহার হয়। খড় ও ধানের তুষ বায়োমাস যে শক্তি, সে শক্তি হিসেবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে বর্তমানে। তাহলে আমরা কি জানলাম যে ধান, তোমরা সকলেই ধান সম্পর্কে অবগত। ধান থেকে কি হয়? চাল হয়। আর সেই চাল আমরা খেয়ে চাল থেকে কি হয়? ভাত হয়। সে ভাত আমরা খাই, তাই না? তাহলে ভারতের যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি অংশ কিন্তু এই ভাত খায়। তাদের প্রধান খাদ্য কিন্তু হলো ভাত। এছাড়া এর থেকে আমরা কি কি উৎপাদন করে দেখলাম? ধান থেকে ধানের যে খড়টা হয় সেটা গরু খায়, আবার ঘরের ছাউনিতে কাজে লাগে, তাই না? ধান চাষের কিন্তু নির্দিষ্ট কিছু সময় রয়েছে। দেখো, ধানের যে ফলন তাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। ধানের যে প্রজাতি, কি কি ভাগ? আমন ধান, বোরো ধান আর আউশ ধান। আমরা একটু আগে যখন ঋতুগতভাবে কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম বর্ষাকালে একরকম ধান জন্মায়, গ্রীষ্মকালে একরকম ধান জন্মায়, তাই না? আবার শীতের সময়ও কিন্তু একরকম ধান জন্মায়, তাই তো? তোমরা বলো তো, যে মনে আছে কিনা দেখি, যে শীতের সময় কোন ধানটি হয়? ভেরি গুড, বোরো ধান, তাই না? দেখো, ভারতের যে ধানের চাষ তার সময়ের মধ্যে প্রথমেই আসছে আমন ধান। বর্ষাকালে মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের প্রভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই ধানের চাষ করা কিন্তু শুরু হয়। তাহলে আমন ধান কখন চাষ করা হচ্ছে? বর্ষাকালের শুরুতে, তাই তো? তাহলে এটি কি ফসল হবে স্টুডেন্ট, বলো? ভেরি গুড, খারিফ শস্য, তাই না? এবং এটি কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয়। নাম্বার দুই, বোরো ধান। দেখো, শীতকালে জলসেচের সাহায্যে এই চাষ করা হয়ে থাকে, এর ফলন কিন্তু বেশি। আর আউশ ধান কখন হয়? গ্রীষ্মকালে হয়, অর্থাৎ যে সময় বৃষ্টিপাতের কম আবহাওয়া বা শুষ্ক পরিবেশে এই ধানের চাষ বেশি হয়। ধানে জলের পরিমাণ কম লাগে, তাই গ্রীষ্মকালে কোন ধান চাষ করা হয়? আউশ ধান। বর্তমানে এই গ্রীষ্মকালে যে আউশ ধানের যে উৎপাদন সেটি কিন্তু আস্তে আস্তে কমেছে, তাই আউশ ধানের উৎপাদন কিন্তু অনেকটাই অন্যান্য ধানের তুলনায় কম। আচ্ছা, এবারে দেখো স্টুডেন্ট, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখো, ধান চাষ পৃথিবীর কোন কোন অঞ্চলে হবে বা কোথায় হবে তার উপর কি কার উপর নির্ভর করে? সেখানকার জলবায়ু, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির উপরে নির্ভর করে তো। তাহলে ধান চাষের অনুকূল পরিবেশকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ সেখানে জলবায়ু রয়েছে, মৃত্তিকা রয়েছে আর ভূপ্রকৃতি রয়েছে। আর একটা রয়েছে কিন্তু অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ সেখানে মানুষের শ্রম, মূলধন, কাঁচামাল ইত্যাদি কিন্তু বিষয়গুলো রয়েছে। প্রথমে আমরা দেখবো যে ধান চাষের অনুকূল পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশটা কি। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমে দেখো রয়েছে জলবায়ু, তাই তো? জলবায়ুর উপাদানগুলি কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা। তাহলে কত ডিগ্রি তাপমাত্রায় বা উষ্ণতায় ধান চাষ ভালো হয়? দেখো, গড় 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতার মধ্যে কিন্তু ধান চাষটা ভালো হয়। এখানে 15 ডিগ্রি উষ্ণতাতে শীতকালে বোরো ধান চাষ হয়। আমরা আগেই বলেছি যে শীতকালে একটা ধানের চাষ হয়, সেটি কি ধান? বোরো ধান। নাম্বার দুই, দেখো রয়েছে বৃষ্টিপাত। ধান উৎপাদনে গড়ে 100 থেকে কিন্তু 200 সেমি বৃষ্টিপাত দরকার। চারা গাছ বড় হওয়ার সময় কমপক্ষে 15 সেমি বৃষ্টি দরকার। ধান গাছে প্রচুর পরিমাণে জলের দরকার হয় বলে ধানকে কিন্তু কি বলা হয় জানো? তৃষ্ণার্ত ফসল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ধানকে কেন তৃষ্ণার্ত ফসল বলা হয়? তার কারণ কি, ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এবারে রয়েছে দেখো আর্দ্রতা। চারা গাছ যখন বাড়তে শুরু করে তখন বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে, কিন্তু ধান পাকা ও কাটার সময় কিন্তু আর্দ্রহীন শুষ্ক আবহাওয়া খুবই প্রয়োজন। তাহলে ধান চাষের উষ্ণতা কত দেখলাম আমরা? 20 থেকে 30 ডিগ্রি। বৃষ্টিপাত 100 থেকে
200 সেমি। ধান গাছ যখন চারা থাকে তখন কিন্তু আর্দ্রতা কেমন বেশি লাগবে, আর যখন ধান কাটা হবে তখন আর্দ্রতা আবার কম লাগবে। তাহলে প্রথমে গেল প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, নাম্বার 2, মাটি। কোন মাটিতে এই ধান চাষটা ভালো হয় বলো তো, বলতে পারবে কেউ? ভেরি গুড, উর্বর পলি মাটিতে। তাহলে এই পলি মাটিটা কোথায় লক্ষ্য করা যায়? আমাদের এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু পলি মাটিটা লক্ষ্য করা যায়। তাহলে ধান উৎপাদন আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে হয়, তাই না? দেখো, মাটি কেমন? নদী উপত্যকা উর্বর পলি মাটি, এর মধ্যে দোআঁশ, এঁটেল ও বেলে মাটি ধান চাষের পক্ষে কিন্তু আদর্শ মাটি। জমিতে জল জমে থাকা ধান চাষের পক্ষে ভালো বলেই নিচে অপ্রবেশ্য কাদা স্তরে থাকা কিন্তু ভালো। যদি অপ্রবেশ্য কাদা স্তর থাকে তাহলে জলটা কিন্তু সহজে ভূ অভ্যন্তরে চলে যেতে পারবে না, তাই না? ফলে যে জমিতে জল দাঁড়িয়ে থাকে সেখানে কিন্তু ধান চাষটা ভালো হয়। তাহলে তোমরা বলো যে সমভূমিতে ধান চাষটা ভালো হবে না পার্বত্য অঞ্চলে? ভেরি গুড, সমভূমিতে, কারণ সমভূমিতে জল কিন্তু দাঁড়িয়ে থাকে মাটির উপরে, পার্বত্য অঞ্চলে জল দাঁড়ায় না। আর পার্বত্য অঞ্চলে কিন্তু ধান চাষটা একদমই প্রায় হয় না। নাম্বার 3 রয়েছে দেখো ভূমিরূপ। ভূমিরূপ কি? ভূমির উচ্চতাকে বলা হয় ভূমিরূপ। কোথাও ভূমিরূপ উচ্চতা অনেক বেশি, কোথাও আবার কম, কোথাও আবার সমতল, তাই না? নদী উপত্যকায়, বদ্বীপ, উপকূলীয় সমভূমি এবং যে সমতল ভূমি রয়েছে সেখানে ধান চাষের একটা আদর্শ স্থান। পাহাড় ধাপ কেটে বর্তমানে জমি সমতল করে কিন্তু ধান চাষটা করা হয়। তাহলে ভূমিরূপ কেমন ধান চাষের জন্য? যে নদীর উপত্যকা, বদ্বীপ অঞ্চল বা সমভূমিতে কিন্তু ধান চাষটা খুব ভালো হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ কিন্তু দেখলাম। এরপরে দেখবো অর্থনৈতিক পরিবেশ ধান চাষের। ধান চাষের অর্থনৈতিক পরিবেশ। দেখো, শ্রমিক কিন্তু ধান চাষে প্রচুর পরিমাণে লাগে। নাম্বার 1, ধান হচ্ছে শ্রম নির্ভর ফসল, অর্থাৎ মানুষের শ্রমটা কিন্তু বেশি লাগে। যন্ত্রের ব্যবহার সীমিত। ধান চাষের সময় সম্পর্কিত সকল কাজে সুলভ ও দক্ষ শ্রমিক প্রয়োজন। তাই ঘন বসতিপূর্ণ অঞ্চলে ধান চাষটা ভালো হয়, কারণ সেখানে কিন্তু শ্রমিকের অভাব হয় না। দেখো, ধান চাষ করতে গেলে কিন্তু নিজের হাতে ধান বুনতে হয়। বিঘের পর বিঘে জমি কিন্তু শ্রমিকরা এইভাবে হাত দিয়ে ধান বুনে। তাহলে এটি কিন্তু একটা শ্রম নির্ভর একটি কাজ, ফলে দক্ষ শ্রমিকের প্রয়োজন। নাম্বার 2, জলসেচ। উৎপাদন সুনিশ্চিত করতে জলসেচের সুবিধা থাকা দরকার। বোরো ধান চাষ জলসেচ ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ শীতকালে আমরা জানি বৃষ্টিপাত খুব একটা আমাদের ভারতবর্ষে তেমন হয় না। ফলে শীতের সময় যে বোরো ধানটা চাষ হবে তা কার উপর নির্ভর করছে? জলসেচের উপর। নাম্বার 3, উন্নত বীজ, সার, কীটনাশক এগুলি ধানের ফলন বাড়ায় এবং ধানকে লাভজনক ফসলে কিন্তু পরিণত করে। দেখো, বর্তমানে কিন্তু জনসংখ্যার চাপ বাড়ছে, ফলে ধানের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াবো কি করে? সরি, উৎপাদন বাড়াবো কি করে? যে জমিতে উন্নত সার, বীজ ইত্যাদি প্রয়োগ করার মাধ্যমে ফলন বাড়াতে হবে, তাই না? এটিও কিন্তু অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ দিক। অন্যান্য কি দিক রয়েছে? আর দেখো, অন্যান্য পরিকাঠামোর মধ্যে রয়েছে মূলধনের যোগান, অর্থাৎ কৃষকের ধানের চারা কিন্তু কিনতে হয়, তাই না? তাহলে মূলধন থাকতে হবে, টাকা থাকতে হবে। জমিকে পাওয়ার টিলার, নাঙল বা ট্রাক্টরের দ্বারা কিন্তু খুঁড়তে হয়, তার জন্য অর্থের প্রয়োজন হয়। উন্নত পরিবহন ব্যবস্থা, ধান উৎপন্ন হয়ে যাওয়ার পরে সে ধানটাকে রপ্তানির জন্য বা বাজারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। এইভাবে কিন্তু ধানকে বাণিজ্যিক ফসলে পরিণত করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? যে ভারতবর্ষের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক প্রাকৃতিক, তার মধ্যে যেমন জলবায়ু, মৃত্তিকার ভূপ্রকৃতি, এবং অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি রয়েছে? শ্রমিক, জলসেচ, উন্নত সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য যে পরিকাঠামো যেমন মূলধন, উন্নত পরিবহন ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এর পরের স্টুডেন্ট রয়েছে দেখো উচ্চ ফলনশীল বীজ। দেখো, ভারতবর্ষে ধানের যে উচ্চ ফলনশীল বীজগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রত্না, IR8, IR20, CO51, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া পদ্মা, বিজয়া, লক্ষ্মী, তারপরে তোমার শঙ্করা প্রভৃতি কিন্তু উচ্চ ফলনশীল ধান বীজ কিন্তু রয়েছে। তবে তাদের মধ্যে রত্না, IR8 এবং IR20 কিন্তু গুরুত্বপূর্ণ বা উচ্চ ফলনশীল বীজ, অর্থাৎ আহ, ফলনটা বেশি হবে, উৎপাদনটা বাড়বে। যেহেতু জনসংখ্যার চাপ বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, তাই বর্তমানে উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন।
এই রত্না, আইয়ার এগুলো কিন্তু উচ্চ ফলনশীল বীজ। উৎপাদন, দেখো ধান উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে কততম স্থানে আছে জানো? দ্বিতীয় স্থানে। প্রথম কোন দেশ রয়েছে জানো? জানো না, আমি বলে দিচ্ছি যে প্রথম ধান উৎপাদনের যে দেশটা রয়েছে পৃথিবীতে সেটি কিন্তু হলো চীন, এবং ভারত ধান উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয়। এবারে ধান উৎপাদনে আহ, প্রথম রাজ্য কোনটি? যদি তোমাদের প্রশ্ন করে ধান উৎপাদনে প্রথম, ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি, তোমরা কি বলবে উত্তরে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই তিনটে রাজ্যে কিন্তু সব থেকে বেশি ধান উৎপন্ন হয়। তবে টোটাল ধান উৎপাদনে কিন্তু প্রথম পশ্চিমবঙ্গ, এবং যদি বলে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কে, তখন হবে কিন্তু পাঞ্জাব। তাহলে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এক, সব থেকে ধান বেশি উৎপন্ন হয় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। এবং যদি বলে যে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম, তখন তোমাদের উত্তর কি হবে? পাঞ্জাব। দেখো পশ্চিমবঙ্গের একটা জায়গা রয়েছে যাকে আমরা পশ্চিমবঙ্গের ধানের গোলা বলে। কেন বলো তো? কারণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপন্ন সেখানে হয়। কোথায় তোমাদের মনে আছে? ভেরি গুড, পূর্ব বর্ধমানে, তাই না? পূর্ব বর্ধমানে কিন্তু সব থেকে ধান বেশি উৎপন্ন হয়, তাই সেই জায়গাটাকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার। এছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, মালদা, বাঁকুড়া, বীরভূমের বিভিন্ন অংশে কিন্তু প্রচুর পরিমাণে এই ধানের চাষ হয়ে থাকে। ফলে পশ্চিমবঙ্গ রাজ্যে টোটাল ধান উৎপাদনে প্রথম, এবং আহ হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কিন্তু পাঞ্জাব। ভারতে আমন অপেক্ষা বোরো ধানের ফলন কিন্তু বেশি। এটাও তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের যে ফলন হচ্ছে চাষে, সেটি কিন্তু আমন অপেক্ষা এই যে বোরো ধান যেটা শীতকালে করা হয়, জল কম লাগে, জলসেচের মাধ্যমে চাষ করা হয়, সেই ধান কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে বাণিজ্য। ভারত ধান উৎপাদনে মোটামুটি স্বয়ংভর, অর্থাৎ ধান উৎপাদনে ভারত কিন্তু মোটামুটি ভাবে স্বনির্ভর। উন্নত ও সুগন্ধি বাসমতি, দেরাদুন রাইস জাতীয় চাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, মধ্যপ্রদেশ, প্রাচ্যের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রপ্তানিতে করা হয়। এবং এই ধান রপ্তানিতে কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে। তাহলে বাণিজ্যে তোমরা কি দেখলে যে ভারতবর্ষের যে সুগন্ধি চাল কি কি সেগুলো? বাসমতি চাল, দেরাদুন চাল ইত্যাদি চালগুলো কিন্তু ভারত থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, এবং চাল রপ্তানিতে সারা বিশ্বের মধ্যে ভারত কিন্তু প্রথম। ঠিক আছে স্টুডেন্ট, এবারে আজকে আমরা ধান চ্যাপ্টারটা শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমি গম, ইক্ষু বা কার্পাস এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলি আমরা দেখব, যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। হুম, ঋতু অনুযায়ী ভারতের কৃষিজ ফসলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বলো। ভেরি গুড, তিন ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি? হ্যাঁ, খারিফ শস্য এক, দুই জায়িদ শস্য, আর তিন রবি শস্য। এই তিনটি কিন্তু ঋতু অনুযায়ী আমরা ভাগ করে থাকি। নাম্বার দুই রয়েছে দেখো, ধান উৎপাদন উৎপাদনে ভারত পৃথিবীতে কত স্থানে রয়েছে? ধান উৎপাদন বলো। দ্বিতীয় স্থানে, ভেরি গুড। তাহলে তোমরা বলো আমাকে যে প্রথম স্থানে কে রয়েছে? চীন, তাই তো? আচ্ছা, তিন নম্বর, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারত প্রথম রাজ্য কোনটি? হেক্টর প্রতি কিন্তু বলেছে। ভেরি গুড, পাঞ্জাব। আর যদি বলে টোটাল ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন কোন জায়গাকে? পূর্ব বর্ধমান। বাহ, খুব ভালো পড়েছো। কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। কি কি? জয়া, রত্না, পদ্মা, আইআর 20 ইত্যাদি কিন্তু হলো কয়েকটি উচ্চ ফলনশীল বীজ। নাম্বার পাঁচ হচ্ছে দেখো, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কেন? বলো। ভেরি গুড, কারণ ধান চাষে প্রচুর জলের প্রয়োজন হয়, তাই না? তাই ধানকে কি বলা হয়? তৃষ্ণার্ত ফসল। নাম্বার ছয়, দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও। বলো। বাহ, চা, কফি, রাবার ইত্যাদি কিন্তু হলো কি বাগিচা ফসলের উদাহরণ। আচ্ছা, নাম্বার সাত রয়েছে দেখো, দুটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ উদাহরণ দাও। তন্তু জাতীয় ফসল। ভেরি গুড।
পাট, কার্পাস, আঁশ জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? তন্তু জাতীয় ফসল। অর্থাৎ কার্পাস, পাট এগুলি কিন্তু সব হলো তন্তু জাতীয় ফসলের উদাহরণ। আচ্ছা, নাম্বার 8, হর্টিকালচার কাকে বলবো বলো? ভেরি গুড। কৃষক যখন অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ করে এবং পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে বিক্রি করে, তখন তাকে আমরা কি বলবো? হর্টিকালচার। তাই তো? এই হর্টিকালচারে কি কি ফসল হয়? সেটা সবজি হতে পারে, ফুল হতে পারে, বিভিন্ন ফল হতে পারে, তাই তো? আচ্ছা, বলতো যে ভারতের কেন্দ্রীয় যে ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে সেটি কোথায়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তোমরা ভালো করে মুখস্থ করবে এটা, যে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কটকে, তাই তো? আরো একটা প্রশ্ন হয় যে আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? তোমরা কেউ বলতে পারবে? আমি বলেছি, শোনো, ফিলিপিন্সের ম্যানিলায় কিন্তু রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র, দুটোই। এক হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কার কোথায়? ফিলিপিন্সের ম্যানিলায়। আর ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কার কোথায়? উড়িষ্যার কটকে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে ভারতের কৃষিজ ফসল সম্পর্কে জেনেছো এবং ধান সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে গম, ইক্ষু, কার্পাস ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।